আল বুখারী ভাই আর কি কিছু বলবেন? জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে আমরা প্রাণীর মাংস খাচ্ছি বা যে কোনো সবজি খাচ্ছি, তা সবজির ক্ষেত্রে মানে গাছের বা প্ল্যান্টের প্রাণ নেওয়া হচ্ছে, আর প্রাণীর মাংসের ক্ষেত্রে তো প্রাণীর প্রাণ নেওয়া হচ্ছে, তা এক্ষেত্রে কি এনিম্যাল রাইটস ভঙ্গ হচ্ছে না? ভাই এগুলো নিয়ে তো অনেকবার কথা হয়ে গেছে। আচ্ছা, আলফি সালমান ভাই আর ফারাজ ভাই কি কিছু বলবেন? এটার ক্ষেত্রে একটা ব্যাখ্যা আমি জানি, যে ভিগানদের এটা নিয়ে কোয়েশ্চেন করে একটা ব্যাখ্যা যেটা আমি জানি সেটা হচ্ছে যে প্ল্যান্টের তো নার্ভাস সিস্টেম, ফলে ওদের পেইন ফিল করার অ্যাবিলিটি ওরকম ভাবে আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় যে আমরা কোনো প্রাণী খাবো না, এটা হচ্ছে কাইন্ড অফ ইভলিউশনকেও, মানে ইভলিউশনের অপোজিটে যাওয়া হয়। কারণ আপনি যদি ইভলিউশনারি মেকানিজম দেখেন, আমরা থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে বিভিন্ন ধরনের প্রাণী মাংস খেয়ে আসছি। ইনফ্যাক্ট আপনি যদি মানুষের দাঁত দেখেন, দাঁতের যে গঠন, আপনার দাঁতের যে শেপ অ্যান্ড ফর্ম, এটা হইছেই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্টের পাশাপাশি মাংসও যাতে আপনি খাইতে পারেন। আপনি দেখবেন যে আপনার দাঁতে সামনের চারটা দাঁত চুক্ষা, রাইট, শার্প। এটার কারণ হচ্ছে যাতে আপনি মাংস ছিঁড়তে পারেন। সো ওই যে এনিম্যাল রাইটস এর বেলায় যদি আপনি ওইভাবে বলেন, আই ডোন্ট নো, প্ল্যান্টদের যদি প্রাণের কথা চিন্তা করেন, হ্যাঁ প্ল্যান্টের প্রাণ আছে, কিন্তু যে প্ল্যান্টদের ইয়া নাই, নার্ভাস সিস্টেম আছে। যদি আপনি অ্যানিমাল রাইটস ইয়ে করেন, হ্যাঁ এটা উচিত যে আমাদের যে যাদের নার্ভাস সিস্টেম আছে, যারা পেইন পায়, ওই ধরনের অ্যানিমাল, ওই ধরনের মানে প্রাণী না খাওয়াটাই উচিত, ট্রু। বাট যদি এটা আর কি কারোর সামর্থ্যের মধ্যে থাকে, সে হচ্ছে আপনার প্ল্যান্ট বেসড ফুড খাই সার্ভাইভ করতে পারবে। কারো যদি ওই একদম সামর্থ্যের মধ্যে এটা থাকে বা সিচুয়েশনের মধ্যে এটা থাকে, সে এটা করে ভালো, ভালো কাজ। ধরেন আপনি এখন সাউথ ইন্ডিয়াতে আছেন, সাউথ ইন্ডিয়ার লোকজন অনেকেই দেখবেন আছে আপনার ভেজিটেরিয়ান ফুড খাই বেঁচে আছে, এবং তারা হেলদি আছে, অনেক বেশি হেলদি আছে। যদি এটা এরকম থাকে, আপনার আপনার সে অ্যাবিলিটি থাকে, অফকোর্স গো ফর ইট। আই থিঙ্ক ফার্স্ট ভাই এটার একটা ওয়ে ফরওয়ার্ডিং ওয়ে হইতে পারে যে যেই এলিমেন্টস গুলো, ধরেন মিনারেলস বা যে পুষ্টি উপাদানগুলো আমরা গরুর মাংস বা অন্যান্য মাংস থেকে পাই, এটা যদি সাপ্লিমেন্ট হিসেবে আমরা ফিউচারে, রাইট, আমরা ফিউচারে এটা কোনো একটা সাপ্লিমেন্ট বা কোনো একটা ডিফারেন্ট ওয়েতে ওটা আমরা ইনটেক করতে পারি, তাহলে তো আর আমার দরকার হইতেছে না মানে ইয়েগুলো মারার, রাইট? ইটস নট অ্যাবাউট ভাই, আমার মনে হয় না এটা নিউট্রিশিয়ালস সাপ্লিমেন্টের উপর, কজ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন ধরেন আপনি আপনি ধরেন বাংলাদেশে থাকেন, এখন আপনার একটা পরিবার আছে, পরিবারের সাথে আপনার খাওয়া দাওয়া করতে হয়। এখন আপনি রান্না করে কি আপনার জন্য কিছু আমিষ টাইপের জিনিস, ডাল, সবজি, এটাই তো মনে করেন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে খাওয়া হয়, মাছ আর মাংস। ওই ডায়েট বেজে আপনি শুধু ডাল আর সবজি খায় তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ইদার আপনার পুরো ফ্যামিলিটাকে ইয়ে করতে হবে, পুরো মানে আপনার অর্থনৈতিক অবস্থাকে মাথায় রেখে পুরো ফ্যামিলিটাকে হচ্ছে আপনার ভেজিটেরিয়ান বানাইতে হবে। আর যদি ওটা না থাকে, তাহলে আপনার কি করতে হবে, আপনার ওই মাংস খাই সার্ভাইভ, মানে ফ্যামিলির সাথে মাংস খাই, মাছ মাংস খাই সার্ভাইভ করতে হবে। বাট এটা যদি করতে পারেন, এটা যদি আপনি করতে পারেন, পুরো ফ্যামিলিকে যদি আপনি ভেজিটেরিয়ান করতে পারেন, দ্যাটস ভেরি গুড। এটা আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন। আপনি প্রাণীর প্রাণীকে হার্ম করার সাথে সাথে ইনভায়রনমেন্টাল একটা ইয়ে করতেছেন, পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন, যে কাজটা সাউথ ইন্ডিয়ানরা করে রাখতেছে। যদি এটা থাকে, ফর এক্সাম্পল আমি যদি সাউথ ইন্ডিয়ান হইতাম, আমি কি মাছ মাংস খাইতাম না? আমি মাছ মাংস খাইতাম না। বাট আমি সাউথ ইন্ডিয়ান না, আনফর্চুনেটলি আমাকে আমার ফ্যামিলির সাথে ওইভাবেই সার্ভাইভ করতে হচ্ছে। বাট কেউ যদি এটা না, কেউ যদি এটা মানে, মূল কথাটা হচ্ছে রিয়েলাইজেশন, যে এটা হচ্ছে একটা আপনি প্রাণী ইয়ে করে মেরে প্রাণীকে একটা হার্ম করতেছেন, রিয়েলাইজেশনটা হচ্ছে মূল ইয়ে। দেন হচ্ছে আপনি এটা কতটুকু কমাচ্ছেন না কমাচ্ছেন, দ্যাটস আপ টু ইউ। এন্ড ফার্স্ট ভাই আমার মনে হয় যে এটা যেহেতু আন্ডারলাইং পয়েন্টটা হচ্ছে অ্যানিমাল ব্রুটালিটি বা অ্যানিমালদের হার্ম করা, সো এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যতই চেষ্টা করেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি পারবেন না, সেই ক্ষেত্রে যে অ্যানিমালদেরকে আমরা মিটে ট্রান্সফার করতেছি বা ট্রান্সফর্ম করতেছি, তাদেরকে এই ট্রান্সফরমেশন প্রসেসটা যাতে পেইনলেস হয়। যে মুসলমানরা যেরকম আল্লাহু আকবার করে পচাইতে মারে, দ্যাট ইজ ভেরি পেইনফুল। কিন্তু এখন আমরা কি বলেন, আমার ভাই ক্যাডার বন্ধু বান্ধবরা তারা রিসার্চ পেপার পড়েছে, কি রিসার্চ পেপার, জবাই করলে বলে প্রাণীরা কোনো ধরনের কোনো ব্যথা পায়। হ্যাঁ ওই রক্তটা কেটে যেতে ব্যথা কম পায়। ভাই আমি তো দেখছি পচায় গলা, ফার্স্ট ভাই আমি শিওর এটা আপনিও দেখছেন, ছোটবেলায় দেখতাম যে গরু কাটার পরে ভিতরে একটা রগ থাকে, ওইটা কাটার জন্য কসাই ছোট একটা ছুরি নিয়ে যে কতক্ষণ ধরে গুতাইতেছে মাথাটার মধ্যে। ইট ইজ ভেরি পেইনফুল। আমি তাকে সিম্পলি একটা কোশ্চেন করছিলাম, তাহলে কি বাংলাদেশে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে ফাঁসি না দিয়ে জবাই করলে বেটার হতো না? এইভাবে আমরা একটু এই ডিলেমার মধ্যে পড়ে গেছে। আমরা একটু এই জিনিসটা একটু দেখে নেই, যে এই যে জিনিসটা আপনি বললেন ফারাজ ভাই, জিনিসটা একটু দেখে নেই। জাকির নায়ক এই জিনিসটা বলছিল যে এইভাবে জবাই করলে নাকি কম কষ্ট পায়, এটা কোথা থেকে পাইলো সেটা আমরা একটু দেখে নিই। দেখেন জাকির নায়ক কি বলতেছে, আমরা একটু দেখি। Islamic method is of prevention better than cure. When we slaughter the animal, we do the zabiha. We cut the throat and the windpipe and the vessels of the neck without damaging the spinal cord. Otherwise, the nerve going to the heart may get severed, there will be cardiac arrest. When the spinal cord is not damaged, and the vessels of the neck are slit open along with the throat and the windpipe, the heart is pumping, most of the blood flows out of the body. And people say, oh, it's so merciless. No, you are so mercilessly killing, it dies of pain. When we slaughter in the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve, which is responsible for pain, is severed. So the animal does not feel pain. The animal kicks and reserves. You know why? Due to the gush of flow. The animal doesn't feel pain. It is contracting and relaxing because there's lack of blood in that part of the body. The animal does not die of pain. It dies a painless death.
painless. Painless. প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা, তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হার্ট তখন পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। এই হচ্ছে আসিফ অবস্থা। ভাই, আসিফ ভাই, তার মানে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে যদি ব্যথা না লাগে তাহলে ঠিক আছে, রাইট? এক্ষেত্রে যদি কেউ যদি জাকির নায়কের বিচিতে একটা লাথি মারে, হ্যাঁ, কষে একটা লাথি মারে, এটা তো স্পাইনাল কোর্ডে কিছু নেই। তো বলে ওরে বিজ্ঞান ভাই, ওরে বিজ্ঞান ভাই। কিন্তু ওর অ্যানালজিতে তো বলি তো তাহলে আরো পেইনলেস হওয়ার কথা, আসিফ ভাই। কারণ আপনি ধরেন গরুর ওই রক পর্যন্ত যাইতে যাইতে অনেকক্ষণ পৌঁছাইলেন, কিন্তু বলি তো একবারই চলে গেল, তাহলে তো ওর আপনি কি জানেন না গলার মধ্যে যে স্পাইনাল কর্ড থাকে, এটা কি জানেন আপনি? কিন্তু যেটা ওই আসিফ ভাই যে কারণে দেখালেন, এইটার এখন অনেক অল্টারনেটিভ বাইরেছে, বুঝছেন? আল বুখারি না কে জানি যে গেস্ট আছেন, এটার এখন অনেক অল্টারনেটিভ আছে যে অ্যানিমালসরা যাতে কোনো রকমের পেইন ফিল না করতে পারে ওই ওয়েতে ওদেরকে স্লটার করা হয়। যে পশ্চিমা দুনিয়াতে যেই স্লটার হাউসগুলো দেখবেন ওদের এরকম কমপ্লায়েন্স মেনে নিতে হয়, যে গভর্নমেন্টের কিছু কমপ্লায়েন্স থাকে, যে ওইটার মধ্যে সিস্টেমগুলো এরকম থাকে যে অ্যানিমালসদেরকে পেইনলেসলি মারা হয়। ইসলামিক ওয়েতে যেটা মানে ইচ্ছে বড় ভন্ডামির কোনো আর কথা নাই, যে ও ব্যথায় হাত পা নাড়াইতেছে না, ও নাড়াইতেছে কারণ কি রক্ত বাইরে যেতেছে, তাই মাংস পেশিতে চাপ লাগছে। মানুষ ব্যথা পায় শুধুমাত্র তার কিসে ভাই? তার স্পাইনাল কর্ডে বা হচ্ছে তার মেরুদণ্ডের মধ্যে ব্যথা পায়, যারা আর কোনো জায়গায় তার কোনো ব্যথা নেই। আমরা আশা করব যে জাকির নায়ক যদি ভারতে কখনো ঢুকে পড়ে, তখন যদি তার শাস্তি হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন যেন তাকে ফাঁসিতে না ঝুলায়, তাকে যেন একই পদ্ধতিতে যেভাবে মানে গরুকে ইয়া করা হয় সেভাবে দেওয়া হয়। আমরা স্পাইনাল কর্ডটা রেখে বাকিটা কেটে ফেলা, বাকিটা কেটে সে হাত পা নাড়বে, তখন আমরা হাততালি দিয়ে বলবো অনেক আরাম পাচ্ছে, যাক অনেক শান্তির সাথে। এই হচ্ছে অবস্থা। আল বুখারী ভাই, আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা ভাইয়া, বাংলাদেশ থেকে যদি মনে করেন আপনাকে সরকার মানে আপনাকে প্রধানমন্ত্রী বানানো হলো, এখন বাংলাদেশ থেকে আপনি মৌলবাদ দূর করার জন্য আপনি কি করবেন? আপনি কি যে হুজুরদের হত্যা করা শুরু করবেন, না কি করবেন? এটা তো ভাই, এটা কেমন প্রশ্ন হলো? এটা তো এখনো তো এটা চিন্তা করে দেখিনি। চিন্তা করে আপনি একটা লাইভে বলেছেন যে শেখ হাসিনা 16 বছর থেকেও কিছু করতে পারলো না, কিন্তু আপনাকে 5 বছর দিলে আপনি অনেক কিছু করতে পারতেন। সেটাই বাকি জিজ্ঞেস। এটা সলিউশন খুবই ইজি। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইসলামিজম। এই ইসলামিজম দূর করার জন্য যেটা করতে হবে, একটাই সলিউশন আমি মনে করি, এবং সবচেয়ে বেস্ট সলিউশন সেটা হচ্ছে ইসলামের ক্রিটিসিজম আপনি পাবলিক করে দেবেন, দ্যাটস ইট। এবং যারা ইসলামিক ক্রিটিসিজম করবে তাদেরকে হার্ড ডাউন করা বন্ধ করা হবে। হ্যাঁ, এটার সাথে প্লাস প্রচুর পরিমাণে আপনার সংস্কৃতি চর্চা, গান বাজনা, কনসার্ট, সিনেমা, খেলাধুলা প্রচুর পরিমাণে বাড়াই দিতে হবে, ব্যাস। আর এডুকেশনটাই স্ট্রং করতে হবে, ব্যাস। এটার ওভারঅল ফলাফল। এটা ট্রু। অনেকে মানে আবেগের সাথে ঈশার যুক্তির কানেকশন না থাকলে মানে নিবে না। আবেগের সাথে তাদের একটা বড় আছে, বাঙালির সাথে গান বাজনার একটা বড় সম্পর্ক আছে। কিন্তু ভাই এগুলো যখন করতে যাবেন, সারা দেশের মানুষ তো একদম মানে আন্দোলন করবে। কে বলছে ভাই? বাংলাদেশে হৃদয় খান একটা গান আজকে রিলিজ করলে কালকে দেখবেন 5 মিলিয়ন ভিউ। এটা কারা দেখে? এই 5 মিলিয়ন লোক কারা? এবং নাটক, সিনেমা এগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে, এগুলো তো বাংলাদেশের মানুষই দেখতেছে। তো ওই জনতাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো এটা সরকারের ব্যর্থতা। ফারাজ ভাই, আর্মি স্টেডিয়ামে ফ্রি কনসার্ট দিলে আপনার মানে স্টেডিয়ামের ভিতরে যত মানুষ থাকে, বাইরে তার ডাবল মানুষ ওয়েট করতে থাকে, জায়গা নাই। ফ্রি কনসার্ট কি করবে? তো আপনি যেটা বলতেছেন, এটা ফেলাই দেওয়ার কোনো ইয়ে নাই, এটা ফেলাই দেওয়ার কোনো ওয়ে নাই যে তো ওই যে জনতা থেকে একটা বিশাল বড় ইয়ে হবে, একটা বিশাল বড় আপনার প্রোটেস্ট হবে, এটা ট্রু।
বাট আলটিমেটলি আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন এটাই, যে যতই এটাতে ইয়ে হোক, হাউকা হোক, যাই হোক, মানুষদেরকে যেহেতু ইটস অ্যান আইডিওলজিক্যাল ওয়ার্ড, মানুষকে সাজা না দিয়ে আপনি যদি আইডিওলজিটাকে ইসে নিয়ে আসেন, কাঠগড়ায় নিয়ে আসেন, আইডিওলজি উইল ক্রাম্বল ডাউন। এন্ড ওই আইডিওলজিকে বাঁচানোর জন্য ধরেন এখনকার মানুষের দেখবেন যে রাজনীতির জন্য কোনো নেতার জন্য জীবন দিতে তারা যাবে না। কেন যাবে না? কেন এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের একটা ভালো ফ্লো আছে, ফ্লো আছে আর কি, ফ্লো আছে। মানুষ জানতে পারে যে এই নেতার ক্যারেক্টার কি, ওই নেতার ক্যারেক্টার কি, এখন ওইটা জেনে ওই নেতার জন্য সে তার জীবন দিতে চায় না। ওই নেতারা কেউ ওরকম আধ্যাত্মিক ক্যারেক্টার, বিগার দ্যান লাইফ এরকম মনে করে না। বাট মোহাম্মদকে মনে করে, আদিমকালে মানুষ এগুলো মনে করতো। যখন আপনি ওই ক্যারেক্টার গুলোকে ওই কাঠগড়া দাঁড় করাবেন, ওর ফ্ল গুলো দেখাবেন, তার সঠিক বিশ্লেষণ করবেন, তখনই মানুষের ওটার পিছনে এই যে এত আবেগ, এত মানে প্রাণ ভরা ভালোবাসা, অন্ধবিশ্বাস, এগুলো ট্রাভেল ডাউন করবে। আমি রিসেন্টলি আছি ভাই, এই আপনার শিবিরের কনস্টিটিউশন ডিসিশন পড়লাম বুঝছেন, এবং বেশ কটা বই নিয়ে আসছিলাম শিবির থেকে। যদিও এটা মানে সবাই জানে, ওই জিনিসই আর কি ইয়ে পাইছি, কনফার্মেশন পাইছি। সেটা হচ্ছে যে তাদের প্ল্যান গুলো কি, তাদের প্ল্যান গুলো হচ্ছে যে মানুষের বানানো যত তন্ত্র আছে, মানে ওয়েস্টার্ন আইডিওলজির যত ইয়ে আমাদের এখান থেকে আসে, মানে আমাদের সমাজ ইমপ্লাই করা হয় সবকিছুরই, সেকুলার হিউম্যানিজম, তারপর মনে করেন আপনার তারপর দেশপ্রেম, এই সবগুলোর হচ্ছে কি আপনার ক্রিটিসাইজ করা হবে, আর ইসলামের দাওয়াত দেওয়া হবে। মানে কি সবকিছুকে আপনি ক্রিটিসাইজ করবেন এবং ইসলামের দাওয়াত দিবেন, আর ইসলামের তো ক্রিটিসিজমের কোনো ওয়ে নাই। মানে সবকিছুর উপরে মানুষের ঘৃণা থাকবে, বা সবকিছুর উপরে মানুষের বিতর্কের জায়গা থাকবে। ইসলাম এমন একটা জায়গা থাকবে যেটা তো কোনো বিতর্ক নয়, সেটা হচ্ছে একদম পারফেক্টলি একটা পারফেক্ট জিনিস, যেটাতে কেউ ক্রিটিসাইজ করতেও পারবে না। ইসলামের আইডিওলজি তো ওটাই শেখায়। তো আলটিমেটলি সবকিছু বিরোধিতা শুনতেছেন, একটাই জায়গা পেতেছেন যে জায়গাটা একদম পারফেক্ট। তো ওই জন্য তো মানুষ আন্দোলন করা শুরু করবে। বাট ওইটাকে যখন আপনি ক্রিটিসিজমের জায়গায় নিয়ে আসবেন, গম ইসলামকে ক্রিটিসাইজ করলে ভাই ইসলাম ঠিক জায়গা হতো। তার মানে ফার্স্ট ভাই আপনি বলতে চাইতেছেন যে ডি-রেডিকালাইজ করতে হলে এই লাইফটা ইউটিউবে না করে ধরেন দেশের কোনো ইউটিউব চ্যানেলে, সরি দেশের কোনো চ্যানেলে দেখা, মানে মেইনস্ট্রিমে নিয়ে আসা। মেইন স্ট্রিমেও না, আপনি যদি এটা ইস্যু করতে পারেন, এটা যদি মনে করেন কোনো ইসের মধ্যে ধরেন কোনো একটা খোলা ময়দানেও যদি করতে পারেন, চিন্তা করতে পারেন কতটা ফ্যাসিলিটি, দো পেট্রোল বোমার একটা ভয় আছে, সিকিউরিটি রেখে যদি আপনি করতে পারেন। কিন্তু এটা ফার্স্ট ভাই এটার একটা ইন্টারন্যাশনাল রিপ্রকাশন আছে। তো আপনার তো ইউএসএ তেও এখন এই যে কয়েকদিন আগে এপি ডিবেট করতে গেছে, এপি ডিবেট করতে যখন গেছে ওর সিকিউরিটির জন্য ওর $1,00,000 উঠাইতেছে ক্রাউড ফান্ডিং করে, বিকজ ওর গলা কাটার হুমকি। ভাই ও তো হচ্ছে কি খ্রিস্টানদেরকে মিল করতেছে $1,00,000, ওটা তো ইয়ে লাগে না, তো তার সিকিউরিটি তার সিকিউরিটি ব্যবস্থা করছে তো শুধুমাত্র ওই যে ইয়ারাই, ওই আপনার ওই মডার্ন ডে ডিবেট ইয়ারাই ইয়ে করছে। এন্ড করবে না কেন ভাই? তাকে এসে মুমিনরা যেই সুন্দর মতো খাওলাটা ধরাই দিছে ভাই, আসি ভাই তার সাথে মুমিন ডিবেট করতে এসে বলে কি, তোমার ওই যে ডিবেট করতে আসছি না, ওই জন্য দেখে দিও সুন্দর মতো তোমার ব্লাড হালাল, আবার গলার মধ্যে আগুন দেখাইতেছে যে ওরা মারবে, বুঝছেন? এইটা দেখা সে সুন্দর। এই লোক আবার এই লোক আবার ইয়ে করে, বুঝছেন, মানে বড় দাই ওই এপি মানে অ্যাপোস্টেট প্রফেট, এই শালা এত বড় একটা বাটপার, সে খ্রিস্টানদেরকে দেখায় বারবার যে আমি এই তো খ্রিস্টান হইলাম, আমাকে টাকা দাও, এই তো খ্রিস্টান হইলাম। কয়েকদিন আগে দেখি যে ক্রসের ইয়ে দিছে, আবার ভিডিও বানাইছে যে আই ওয়েন্ট টু চার্চ। অলমোস্ট হয়ে গেছে মানে ওইটা দেখা যে আমি অলমোস্ট বিং আ খ্রিস্টান, বাট আমার জীবন অনেক রিস্কে, এগুলা দেখা $1,00,000 উঠাই ফেলা। যেটা বলতেছিলাম ফার্স্ট ভাই, আপনি ওটা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওর এই সিকিউরিটি কনসার্নের কথা বলে একটা গোফান্ডমি ক্রিয়েট করছে। ওটা টার্গেট ছিল $30,000, আমার 3-4 দিনে $1,10,000 উঠে ফেলেছে। দেখছি এটা ভাই দিছিল, ইকবাল ভাই দিছিল আমাকে গোফান্ডমির লিংকটা দিছিল ইকবাল ভাই। সেটাই আল বুখারী ভাই আপনার প্রশ্নের উত্তর ফার্স্ট ভাই দিছে যে এই যে জিনিসটা প্রোটেক্টেড, অর্থাৎ সবকিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না, ওই প্রোটেকশনটার ইলিউশনটা আপনি ভেঙে দেন, সংস্কৃতি চর্চা বাড়ায় দেন, এডুকেশনটা স্ট্রং করেন, ইমিডিয়েটলি না হলেও 5 বছর 10 বছর পরে এটা রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, এবং স্কুল থেকে যদি যুক্তিবাদ শেখানো হয় তাহলে তো অনেক পরিবর্তন 10 বছর পরে দেখা যাবে পরিবর্তন। ইমিডিয়েটলি হয়তো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 10 বছর পরে দেখা যাবে। এক বিবর্তনের তত্ত্ব ভালো পরিবর্তন দেখা যাবে, ইমিডিয়েটলি দেখা যাবে। কাজ হতো ইমিডিয়েটলি মনে করেন তৌহিদি জনতা অ্যাট লিস্ট 5 ভাগের 1 ভাগ কমে তো যাবেই। হ্যাঁ ফার্স্ট ভাই, তৌহিদি জনতা যখন দেখবে যে ওদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে না, উল্টা ওদের কথার এগেইনস্টের মানুষজনই বেশি, তখন ওরা আবার আস্তে আস্তে ধরেন যে সংখ্যা কমতে থাকে। ইসলামিক পিস, ইসলামিক লভ, ইসলাম মানে শান্তির ধর্ম, এই জায়গাটা কোথায় মানবতা আমাদের। হ্যাঁ, যেমন ধরেন এই যে এটিএন বা এই চ্যানেলগুলো যে আছে সেখানে যদি প্রকাশ্যে কাদিয়ানি এবং সালাফি এদের বিতর্ক হয়, এবং যদি স্ট্রিক্টলি এই ধরনের ইয়া দিয়ে দেওয়া হয় যে আপনারা শান্তিপূর্ণভাবে বিতর্ক করবেন, কেউ কাউকে কোনো ধরনের আক্রমণ, মারামারি, কোপাকুপি, হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না, যার যার মত সে প্রকাশ করবেন, তাহলেও কিন্তু অনেকখানি কাজ হয়ে যায়। যদি তারা ওপেনলি এভাবে বিতর্ক করতে পারতো তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যেত বিষয়গুলো। বা ধরেন মনে করেন সোনাগাছি ভার্সেস সালফি, একটা ডিবেটে বসে দিল, কেউ কাউকে কিছু করতে পারবে না, ডিবেট করো যে বাংলাদেশের জন্য কোনটা বেটার, সেকুলার হিউম্যানিজম নাকি খেলাফত। বাই দ্য ওয়ে ফারজ ভাই, আপনি শিবিরের কথা বললেন, অডিয়েন্সের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। হামাস হচ্ছে মুসলিম ব্রাদারহুডের একটা পার্ট, মুসলিম ব্রাদারহুডের একটা সেকশন। সিমিলারলি শিবির, জামাত ইসলাম বাংলাদেশে কিন্তু মুসলিম ব্রাদারহুডেরই একটা পার্ট। সো কোনো ভাবার কোনো কারণ নাই যে হামাস আর শিবির বা জামাত ডিফারেন্ট।
শিবির কিন্তু এই যে অফিসিয়াল স্টল দিয়ে বসে দেখছেন এই আপনার বইমেলাতে। না দেখিনি। ঠিক আছে আল বুখারী ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। জি, ফারাজ ভাইকে কিছু বললেন? না না, আমি কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি তাহলে। ফারাজ ভাই, আচ্ছা, তাহলে আপনারা আসিফ ভাই হ্যাঁ, লাস্ট একজনের সাথে কথা বলবেন আসিফ ভাই। আই হ্যাঁ, থিংক দ্যাট এটা ইন্টারেস্টিং হতে পারে। ওকে ঠিক আছে। আপনি আচ্ছা দাঁড়ান, স্ক্রিনটা আমি দিয়ে একটু তারপর পর্দা করেন। দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, sure. ডক্টর এম এস আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি একটু বলুন। ইয়েস, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কিছুক্ষণ আগে ম্যাস্টারবেশন সম্বন্ধে আপনারা কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাস্টারবেশনের ব্যাপারে একটু সায়েন্টিফিক্যালি অনেক আছে যে ম্যাস্টারবেশন ইজ গুড ফর হেলথ, এবং যারা স্পেশালি দ্য এল্ডারলি পিপল, অনেক সময় তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে না, তাদের প্রস্টেট ক্যান্সার বেশি হয়, এবং তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে রেগুলার ম্যাস্টারবেট করা, যাতে যে ওই যে সেমিনাল ফ্লুইডটা জমা না থাকে। সেমিনাল ফ্লুইড জমা থেকে ইট মে কজ ক্যান্সার। সুতরাং those who are sexually not active, they should do at weekly or twice masturbation for their health to prevent prostate cancer. এবং যারা অল্প বয়স্ক, যারা বিয়ে করে নাই, তারা মাঝে মাঝে যদি করে masturbation করে, that will be helpful for them to prevent cancer for future prostate cancer for future life. And especially those who are about 60 to 70 years of age, they cannot have a normal sexual activity because of their hormonal reasons and others, or they don't have a wife or something. They must do masturbation to prevent cancer of the prostate. And জার্মানিতে একটা স্টাডি হয়েছে যে 90 ইয়ার্স অফ এইজে যারা নর্মালি মারা গেছেন, তাদের একটা পোস্টমর্টম হয় ওদের ওখানে, কজ অফ দ্য ডেথ। তাতে দেখা গেছে যে অ্যাবাউট 70 to 80% হ্যাড এ প্রস্টেট ক্যান্সার, বাট ইট ইজ ফ্লেয়ার আপ করে নাই, হয়তো 2, 4, 5 বছরে ফ্লেয়ার আপ করতো। এবং তাদের দেখা গেছে, হিস্ট্রি নিয়ে দেখা গেছে দে ডিডন্ট মাস্টারবেট। সো সুতরাং এই যে মাস্টারবেট নট অনলি এটা খারাপ তো নাই, ইটস ভেরি গুড ফর হেলথ। এবং যেমন আবার ব্রেস্ট ক্যান্সারের বেলায় আছে, দোজ হু ডোন্ট গিভ ব্রেস্ট ফিড করে না, অথবা বিয়ে করে না, বা তাদের স্পিনিস্টার যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, বিকজ সেখানে তাদের কিছু অ্যাকুমুলেশন হয় দ্যাট মে কজ ক্যান্সার। এটাই আমার বলার ছিল। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমরাও এই জিনিসটা নিয়ে আগে একবার লাইভে আলোচনা করেছিলাম। আগে কয়েকবারই আসলে লাইভে আলোচনা করেছিলাম যে এটা মানুষকে কি বেনিফিট দেয়। আপনি খুবই চমৎকার বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো বলার জন্য। আপনার বক্তব্যটা আমাদের দর্শকরা শুনলো। আমরা আশা করি যে এই বিষয়ে তারা পড়ালেখা করবেন, এবং এখন তো খুবই ইজি যে আপনারা এমনকি ChatGPT কেও জিজ্ঞেস করতে পারেন যে এই জিনিসটা এক্স্যাক্টলি। সম্পর্কে কি রিসার্চ আছে বা কি গবেষণা হয়েছে এবং কি এবং ইনফরমেশন এই পাওয়া গেছে। হুজুররা এগুলো বলে ছাত্র মানে অল্প বয়সের বাচ্চাদেরকে, ছেলেদেরকে তারা বিপদমুখী করছে, আরো ভয় দেখায়া আরো এই যে কবিরাজের দিকে যাওয়ার জন্য বাধ্য করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি ডক্টর? আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। আমি ডক্টর। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে একজন অ্যাড হয়েছিল। ফার্স্ট ভাই সরি, আমি আপনাকে, আমাদের সাথে একজন অ্যাড হয়েছিল, উনি যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে যে এই মাস্টারবেশন করলে কি, ধরেন কেউ একজন এক্সেসিভ লেভেলে মাস্টারবেশন করলো, বা এক্সেসিভও না, ধরেন যে মোর দেন ওয়ান্স অর টুয়াইস ডেইলি বা করার পরে এটা কি কোনোভাবে তার সেক্সুয়াল অ্যাবিলিটি, ধরেন লাস্ট করার ক্ষমতা বা সেক্সুয়াল অ্যাবিলিটিকে ডিক্লাইন করার কোনো কারণ আছে কি? নেভার। যদি Exactly. খুবই এক্সেসিভ হয়, তাহলে 4-5 বার করে, হয় কি তার মেন্টাল কন্ডিশনটা তো ওই দিকেই অ্যাটেনশন হয়ে যায়। হি Right. ক্যানট এটা আমরা কনসেন্ট্রেট এটা আমরা এনি অ্যাড্রেস আদার থিং করেছি আদার ডক্টর দ্যান স্যার। দিস থিং। হুম। আপনি ফার্স্ট ভাই বলছেন প্লিজ। সেটা যে আদার দ্যান দিস, শুধু ওই তার মনের ভিতরে এগুলোই থাকে, পর্নোগ্রাফি থাকে বা ম্যাগাজিন থাকে, ওই চিন্তাধারা ওটাই থাকে, ইট হ্যাম্পারস হিজ নরমাল লাইফ। এবং তারা যদি ভালো লুব্রিকেন্ট ব্যবহার না করে, তাহলে তো কিছু টিস্যুতে কিছু ড্যামেজও হতে পারে এক্সেসিভ লেভেলে করলে। অফকোর্স তারা যদি এখানে ফ্রিকশন হয়, ফ্রিকশন থেকে ইভেন যদি লুব্রিকেন্ট ইউজ না করে ফ্রিকশন এসে আলসার হয়, এবং বা বেশি আলসার হলে সে দ্যাট ক্যান লিড টু অ্যানাদার eczema or it may lead to dermatitis. ফারাজ ভাই বোধহয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। জি। ও আচ্ছা, জি ডক্টর সাহেব, আমাদের দেশে তো একটা খুব বড় ধরনের একটা কথা প্রচলিত আছে, যেটা আর কি মাদ্রাসা বিজ্ঞান থেকে আসে আর কি, যে বিজ্ঞানটা হচ্ছে ছোট এরকম, দাবিটা ছোট এরকম মেডিকেল, বাংলাদেশে অনেক মেডিকেল ডাক্তাররা এই ধরনের কথা বলেন যে আপনি যদি পথে ঘাটে কোনো একটা মেয়েকে বেপর্দা অবস্থায় দেখেন, মানে ইসলামিক যে পর্দা আছে ওই পর্দার অবস্থায় দেখেন, এবং ওই পর্দা ছাড়া দেখেন, এবং আপনার যদি যৌন উত্তেজনা না জাগে, তাহলে আপনার কোনো একটা সেক্সুয়াল প্রবলেম আছে আর কি, বা আপনার It's absolutely bullshit. It's absolutely bullshit. It's আপনার মানসিকতা। Even if you want to, আপনি যদি চিন্তা করতে চান, আপনি বোরকার মধ্যেও তো তাকে চিন্তা করতে পারেন। তার কনফিগারেশন, তার বোরকার মধ্যেও তো চিন্তা করেন, তার ব্রেস্টটা কেমন, তার বাটটা কেমন, তার ইয়েটা কেমন, চিন্তা করে ইউ ক্যান স্টিমুলেট ইয়োরসেলফ within your বোরকা।
আর ইভেন যে ইভেন যদি কেউ যদি ভালোভাবে চায়, কেউ যদি প্রবল ভাবে চায়, সে তো শুধুমাত্র বোরকা ঝোলানো দেখেও তো এরকম ফ্যান্টাসিতে চলে যেতে পারে। এক্স্যাক্টলি। আর কেউ যদি দেখে যে আর যদি সে যদি ফেয়ার মাইন্ডেড হয়, সে একটা নরমাল কাপড় পরে গেল। একটা বা একটা বিচে গেলে তো মানুষ তো বিকিনি পরে থাকে। দেখে সবাই কি উত্তেজিত হয়ে যায়, তাকে এখানে রেপ করা শুরু করে দেয়? এটা কি বুল? এটা কি ষাঁড় নাকি যে দেখবে তার উপরে লাফায় পড়বে? এবং তাহলে বাংলাদেশের হিউম্যান বিং আর অ্যানিমালের মধ্যে তফাৎটা কি হলো? বাংলাদেশের ছেলেপেলেরা তো এই যে গ্রামীণ ফোনের হটলাইনে ফোন করে মেয়েদের কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে যায় নাকি? হে তো এরকম আমি যেকোনো মানুষই পারভার্সন তো যেকোনো কিছু হইতে পারে। মানুষ তো লিঙ্গারি দেখেও তো পারভার্টেড করে। তারা মাস্টারবেট করে লিঙ্গারি হাতে নিয়ে। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, এই যে কয়েকদিন আগে একটা সিনেমা এসেছিল। আসিফ ভাই উপর থেকে হ্যাঁ, উপর থেকে। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে, কয়েকদিন আগে একটা সিনেমা এসেছিল 'Oh My God 2' না যেন, হ্যাঁ, 'Oh My God 2' সেটার ভিতরে যেটা দেখাচ্ছিল যে, এই তুই যে হ্যালো? ভদ্রলোকের ছেলেটা, হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না আমি শুনতে পাইনি। মাঝখানে কেটে গেছে। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা সিনেমা এসেছিল। সিনেমাটার নাম হচ্ছে 'Oh My God 2'। এই সিনেমাটার মধ্যে যে ভদ্রলোক তার ছেলেটা স্কুলে গিয়ে স্কুলে মাস্টারবেট করতে গিয়ে ধরা পড়ে এবং তখন খুবই মানে হয়, সমস্যা হয়। এবং তাকে যে এই জিনিসগুলা শেখানো হয় যে, আ তারটা ছোট, তার যন্ত্রটা ছোট, এই ধরনের অনেক কিছু শেখানো হয়। এবং এই মাস্টারবেট যে বিরাট একটা ক্রাইম, এই জিনিসটা তাকে আ করা হয়। এরপরে সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত যায়। ওই সিনেমাটা আমার মনে হয় যে সবার দেখা দরকার। যে আমি ওই দেখি নাই। সিনেমাটা, আমার মনে পড়ে না আমি যথেষ্ট সিনেমা দেখি বাট আমার কাছে মনে পড়ে আমি এটা দেখেছি। 'Oh My God 2'। হ্যাঁ, 'Oh My God 2'। ভাই একটা মজার কথা বলি এই মুভি সম্পর্কে। এই মুভি বানানো হয়েছে টিনেজারদের জন্য, কিন্তু ইন্ডিয়ান সেন্সর বোর্ড এটাকে 18+ মুভি বানায় রেখে বসে আছে। এটা টিনেজাররা দেখতে পারবে না, বুঝছে যে হলে যে এই মুভি দেখতে পারবে। এখন তো এই সায়েন্টিফিক ডাক্তাররা সব এল্ডারলি যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ না তাদেরকে তো মাস্টারবেট করার জন্য এনকারেজ আচ্ছা করছে। ডাক্তার সাহেব, আপনার কাছে আচ্ছা, একটা কোয়েশ্চেন। আলফি ভাই, সরি ১ সেকেন্ড। আমি হ্যাঁ, তাহলে শিওর আজকে শিওর। বিদায় নিই। ফারাজ ভাই, আলফি ভাই আপনারা কথা বলেন। আমি তাহলে আজকে বিদায় নিই। ডাক্তার সাহেব, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি মাঝে, মাঝে থ্যাংক ইউ আসবেন ভেরি আমাদের মাচ। এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বলে থ্যাংক ভালো ইউ। লাগবে। আমি গুড আরেকবার নাইট তাহলে। এসেছিলাম। গুড নাইট তাহলে। আচ্ছা হাসিব ভাই, গুড নাইট, গুড নাইট। আচ্ছা ডক্টর, আপনাকে একটা কোয়েশ্চেন আমার করার, সেটা হচ্ছে যে আপনিও জি। এসে এই কথাটা বলছেন, আমাদের চোখের সামনেও আছে, আর আমাদের একটা গেস্টও এসে বলছে। সেটা হচ্ছে আপনাদেরই ডক্টর কমিউনিটির কিছু কিছু লোকজন যারা ধরেন যে ধান্দাবাজ হুজুর হ্যাঁ। ডাক্তার, এরা এসে বলার চেষ্টা করে যে কথাটা আপনিও বলেছেন, যে এরা এসে বলার চেষ্টা করে যে না, মাস্টারবেশন বিশাল খারাপ, এটা করলে কিন্তু এটা হবে সেটা হবে। এন্ড ধরেন যে ইয়াং ইগনোরেন্ট এন্ড আনইনফর্মড পোলাপাইনের মধ্যে এই জিনিসটা ঢুকায় দেয় যে তুমি যদি মাস্টারবেট করো তাহলে কিন্তু তোমার সেক্সুয়াল ড্রাইভ কমে যাবে, তোমার বাঁকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দিস এন্ড দ্যাট, এগুলা বলে পোলাপাইনের মধ্যে একটা ধরেন যে একটা ফিয়ার মঙ্গারিং করে। এখন আপনাদেরই যে ডাক্তার কমিউনিটির মধ্যে, আমি আপনাকে ইনক্লুড করছি না এটা, ডাক্তার কমিউনিটির কোন একটা পোর্শন এই কাজটা যে করতেছে, এটা কি ধরেন তাদের জাস্ট রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে করতেছে, ডিফাইং অল দ্য লজিক্স অর অল দ্য এডুকেশন দ্বারা যেটা শিখে আসছে এতদিন ধরে, যে রিসার্চ দেখে আসছে? সো ওকে জাস্ট আপনার তো একটা হিপোক্রেটিক্যাল ওথ নেন, রাইট? সো এই ওথটা কি তখন থাকে কিনা? আপনি তো ওথ নিছেন যে যেটা আমার রোগীর জন্য ভালো আমি এটা করব। এখন আপনি আপনার ধর্মকে বাঁচানোর জন্য আপনি কি করলেন? আপনি যেটা রিসার্চ পেপারে দেখলেন তার উল্টাটা এসে বলতেছেন। তাহলে এটা কি ও কি আর ডাক্তার থাকে? ওর হিপোক্রেটিক্যাল ওথটা কি ওর রাখলো? এটাই আপনি একটু যদি বলতেন। ওরটা কি হিপোক্রেটিক্যাল? চলে গেল। নেটওয়ার্ক ওরটা কি হিপোক্রেটিক্যাল? না না না, ওরটার নামই হিপোক্রেটিক্যাল ফার্স্ট ভাই। এটাই একটা ও মজা। আচ্ছা আচ্ছা। ডক্টররা যে ওথ নেয় ওটা বানানটা ডিফারেন্ট, হিপোক্রেটিক্যাল ওথ বলে এটা। ও আচ্ছা, ওকে, এটা আমার জানা ছিল না। আচ্ছা তাহলে দু একজনকে যুক্ত করে শেষ করে দেয় আজকে, তোমার তো থাকবো না, শরীরটা ভালো নেই। সেরি করবেন ভাই, আমি এতদিন পরে আসলাম, একটু থাকেন। না ভাই, আমার আসলে অবস্থা ভালো না আর কি। So, আপনি আসিফ ভাই মনে হয় বলছিলেন আর কি, শুনছিলেন, বাট আসলে খুব বেশি একটা ভালো অবস্থা নেই। দেখি দু একজনকে যুক্ত করে দেখি শেষ করা যায় কিনা। শারীরিক